সম্প্রতি সমাপ্ত হওয়া পশ্চিমবঙ্গ সহ একাধিক রাজ্যের নির্বাচনের ফলাফল জাতীয় রাজনীতির সমীকরণকে এক জটিল ল্যাবরেটরিতে পরিণত করেছে। পরাজয়ের ঠিক পরেই তৃণমূল সুপ্রিমো তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধীদের ঐক্যের ডাক রাজনৈতিক বিশ্লেষকদের মনে বেশ কিছু তীক্ষ্ণ ও অস্বস্তিকর প্রশ্ন তুলে দিয়েছে। এই আহ্বানকে নিছক রাজনৈতিক সৌজন্য হিসেবে না দেখে এর নেপথ্যে থাকা গভীর সমীকরণগুলো নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। একসময়ের অপরাজিত তৃণমূল কংগ্রেস, দিল্লি আম আদমি পার্টি এবং দক্ষিণের ডিএমকে, তিন আঞ্চলিক মহীরুহের এই বিপর্যয় কি কেবল ক্ষমতার হাত বদল, নাকি ভারতের যুক্তরাষ্ট্রীয় কাঠামোর এক গভীর সংকটের ইঙ্গিত দিচ্ছে? এই আবহে প্রশ্ন উঠছে, বাংলার এই পরিবর্তন কি কেবল স্থানীয় ক্ষোভ, নাকি জাতীয় রাজনীতির আগামী দিনের দিক নির্দেশক? তাছাড়া শ্রমিক কৃষকদের কথা বলা বাম দলগুলো কেন আজকের ডিজিটাল ইন্ডিয়ার উচ্চাকাঙ্ক্ষী প্রজন্মের সমর্থন পেতে ব্যর্থ হচ্ছে বারবার? তাদের নীতি ও আদর্শের লড়াই কি ভারতের রাজনীতিতে অপ্রাসঙ্গিক হয়ে পড়ছে? ভারতের রাজনীতি কি কবে ফের দ্বিমুখী মেরুকরণের দিকেই হাঁটছে, যেখানে আঞ্চলিক ছোট দলগুলোর স্থান হবে কেবল ইতিহাসের পাতায়? নমস্কার, আমি দীপেন, আর আপনারা দেখছেন নিউজ ভ্যানগার্ড। বাংলার পরিবর্তন ও আঞ্চলিক দলগুলোর ভবিষ্যৎ নিয়ে একটি টক শোতে আজ আমার সাথে পশ্চিমবঙ্গ থেকে অনলাইন জুড়ে গেছেন বিশিষ্ট সাংবাদিক তথা রাজনৈতিক বিশ্লেষক অঞ্জন শুকল। অঞ্জন দাস, স্বাগত আপনাকে অনুষ্ঠানে। অবশ্যই আমাদের সঙ্গে আরো একজন অতিথি জুড়ে যাওয়ার কথা রয়েছেন, উনি জুড়ে গেলেই অবশ্যই পরিচয় করিয়ে দেব। অঞ্জন দা, এই যে প্রথমে আজ সরাসরি বিষয়টাতে আসি, বাংলার পরিবর্তনের পর অনেক কিছু আমরা একসঙ্গে দেখছি। এখন প্রশ্ন হচ্ছে যে তৃণমূলের লক্ষ্মীর ভান্ডার বা অন্যান্য সামাজিক সুরক্ষা প্রকল্প বিশ্বজুড়ে প্রশংসিত হলেও বাংলার এবারের রায় কি প্রমাণ করছে যে সাধারণ মানুষ এখন বেঁচে থাকা থেকে দীর্ঘমেয়াদী কর্মসংস্থানকে বেশি গুরুত্ব দিচ্ছে? আর যদি তাই হয়, তবে খয়রাতি রাজনীতির উপর নির্ভরশীল অন্যান্য আঞ্চলিক দলগুলোর জন্য এটা কি একটা বড় বিপদের সংকেত বলে মনে করেন? দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় যে সমস্ত প্রকল্পগুলো চালু করেছিলেন, প্রথম প্রকল্পের উৎস ছিল আপনার বিশ্ববাংলা লোগো। আজকে স্বরাষ্ট্র দপ্তর থেকে ঘোষণা করা হয়েছে এবং যিনি স্পিকার হচ্ছেন তাপস রায়, তিনি ঘোষণা করে দিয়েছেন বিশ্ব বাংলা লোগো আর কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের এতে থাকবে না। প্রথম পদক্ষেপ। আগে যে ভারত সরকারের যে স্তম্ভ, সেই অশোক স্তম্ভ কিন্তু আজ থেকে ফিরে গেছে। বলা যেতেই পারে মমতার সরকারের পতনের পর প্রথম পদক্ষেপ বিজেপি গভর্নমেন্ট। দ্বিতীয়ত, মমতা বন্দ্যোপাধ্যায় যে প্রকল্পগুলো চালু করেছিলেন, আপনার লক্ষ্মী ভান্ডার, দুয়ারে সরকার, দুয়ারে রেশন ব্যবস্থা, স্বাস্থ্য সাথী প্রকল্পের যে সমস্ত কাজ করেছিলেন, সেগুলো কিন্তু অলরেডি নতুন সরকার অর্থাৎ বিজেপি গভর্নমেন্ট আসার পর সেগুলো কিন্তু নিষিদ্ধ হয়ে গেছে। বলা যেতে পারে গত 4 তারিখে যে লক্ষ্মীর ভান্ডার ঢোকার কথা ছিল প্রত্যেকের অ্যাকাউন্টে, সেগুলো কিন্তু বন্ধ হয়ে গেছে। পাশাপাশি বার্ধক্য ভাতা, বিধবা ভাতা যে সমস্ত প্রকল্পগুলো ছিল, তারা যে অর্থটা পেতেন সেটা কিন্তু বন্ধ হয়ে গেছে। এ ব্যাপারে বিজেপি সরকার যে ঘোষণা করেছে যে অন্নপূর্ণা ভান্ডার এবং তাদের 3000 টাকা করে দেওয়া হবে, আগামী 4 তারিখ থেকে 10 তারিখের মধ্যে প্রত্যেকের অ্যাকাউন্টে কিন্তু এবং মুখ্যমন্ত্রী তিনি বলেছেন যে যেহেতু নরেন্দ্র দামোদর মোদী অর্থাৎ প্রধানমন্ত্রী ঘোষণা কিন্তু আগামী মাসের 4 তারিখ থেকে 6 তারিখের মধ্যে মানুষ অন্যদিকে স্বাস্থ্য সাথী যে স্বাস্থ্য সাথী কার্ড
মমতা বন্দ্যোপাধ্যায় করেছিলেন, অন্যদিকে আয়ুষ্মান কার্ড মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবাংলায় চালু করতে দেননি। নরেন্দ্র দাস দামোদর মোদী তিনি ঘোষণা করেছেন সেই চালু হচ্ছে, এবং সেটা 15 তারিখ থেকে ফর্ম ফিল আপ করা হবে। যারা আয়ুষ্মান কার্ড এর আগে পেয়েছেন তাদের সেই কার্ডই হবে, আর যারা পাননি তারা নতুন ভাবে কিন্তু আবেদন করতে পারবেন। বলা যেতে পারে পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় যে সমস্ত প্রকল্পগুলো করেছিলেন প্রত্যেকটা এখন বন্ধ হয়ে গেছে। মানুষ কিন্তু অঞ্জনদা, প্রশ্ন হচ্ছে যে বিগত সরকারের সবগুলো প্রকল্প বন্ধ হয়ে গেছে আপনি যেটা বলছেন, এবং নতুন সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী বিজেপি সরকার যে প্রতিশ্রুতি দিয়েছিল সেই প্রকল্পগুলো চালু হবে। এখন প্রশ্ন হচ্ছে যে বিভিন্ন সরকারি প্রকল্পের যারা বেনিফিশিয়ারি ছিলেন, রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের যারা ভোক্তা ছিলেন, বেনিফিশিয়ারি ছিলেন, তারা তো এই মুহূর্তে বিভিন্ন যেহেতু প্রকল্প বন্ধ হয়ে যাচ্ছে তাদের সুযোগ সুবিধাগুলো পাচ্ছেন না। পুনরায় যখন নতুন সরকারের যখন এই যে প্রকল্পগুলো শুরু হবে, নতুন প্রকল্পগুলো, পুরনো বেনিফিশিয়ারিরা কি একইভাবে তাদের মানে যে পরিষেবা ওনারা পাচ্ছিলেন বা সরকারি সুবিধা পাচ্ছিলেন সেটা কি পাবেন, নাকি সেখানে কোনো ধরনের কাটছাট কিছু হবে? এটা বর্তমান বিজেপি সরকারকে জানিয়ে দেওয়া হচ্ছে, তাদের কিন্তু আবেদন কি তাদের ভোটার কার্ড, আধার কার্ড, 2 কপি ছবি এবং ফোন নাম্বার, ব্যাংকের অ্যাকাউন্ট দিয়ে আবেদন করতে হবে। সেই অ্যাকাউন্টে কিন্তু ঢুকবে। এবং আমি আজকে বেশ কিছু মানুষ জানতে চেয়েছিলাম যে এই যে আপনাদের যারা 15 টাকা করে ভাতা পাচ্ছিলেন বা লক্ষ্মী ভাণ্ডার করে পাচ্ছিলেন, তাদের এই যে বন্ধ হওয়ার পর তাদের কোনো অসুবিধা হচ্ছে। তারা বলছেন যেহেতু 3000 টাকা দিতে হবে, টাকাটা তো ডবল, একটা মাস তাদের হচ্ছে নতুন সরকার, সেদিকে কিন্তু সুবিধা। এবং পাশাপাশি আপনাকে একটা কথা বলি যে বিজেপি সরকার গতকাল ঘোষণা করেছিলেন এসএসসি যে সমস্ত পরীক্ষা বসেছিলেন তাদের ওয়েব মার্কশিট আজকে 24 ঘন্টার মধ্যে সেটা কিন্তু দিয়ে দিতে হবে। আচ্ছা, প্রথম আজকে কিন্তু ওয়েবসাইট মার্কশিট কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। এর ফলে যুব সমাজ কিন্তু একটা বার্তা পাচ্ছে যে আগামী দিনে যে নতুন সরকার এসেছে তারা কিন্তু এসএসসি পরীক্ষার যে সমস্ত পরীক্ষাগুলো রয়েছে চাকরির জন্য সেগুলো কিন্তু দেখি যদি এখনো পর্যন্ত কোন দুর্নীতিগ্রস্ত মানুষ, অর্থাৎ কেউ হয়তো কম নম্বর পেয়ে চাকরি করছে, তাদের কপাল একটু চিন্তার ভাঁজ রয়েছে, কারণ তারা কিন্তু বাঁচাবে। এটা কিন্তু নতুন সরকারের প্রথম কর্মসূচি, এবং সেইটা দেখছি কয়েকজন শিক্ষকের শুনতে পেলাম অনেকেই চাকরি করছে, যারা পাস করেনি, কম নম্বর পেয়েছে, সেগুলো কিন্তু ধরা পড়ছে। বলা যেতে নতুন সরকার যে পদক্ষেপ নিয়েছে সেই পদক্ষেপে যুব সমাজ খুশি। ওকে, মানে দুর্নীতি রোধে বা দুর্নীতির তদন্ত শুরু হয়ে গেছে তাহলে আমরা বলতে পারি এখন। অবশ্যই চালু হয়ে গেছে। ওকে, অঞ্জনদা, এই যে দেশের জনতা, আপনার কি মনে হয়, খুব কাছ থেকে আপনি বাংলার নির্বাচনকে দেখেছেন এবং জাতীয় রাজনীতি আপনারা সবসময় দেখেন, এখন দেশের জনতা কি এখন তাহলে এই যে নগদ যে সুবিধা বা যে সাম্মানিক যে জনমোহিনী যে প্রকল্প যেগুলোকে বলা হয় সেগুলোর বদলে কি দীর্ঘমেয়াদী এবং টেকসই উন্নয়ন চাইছেন বলে মনে করেন? অবশ্যই দেখুন, দুটো জিনিস এর আগেও ছিল, কিন্তু রাজ্য সরকার প্রচার করতে দিত না। পিএম কিষাণ, কৃষকরা কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের 5,000 টাকা করে পায়, রাজ্য সরকারের 1,000 টাকা দেওয়া। এই প্রকল্পটা কেন্দ্র সরকার দিলেও রাজ্য সরকার কিন্তু প্রচারে আসতে দিত না। ওকে, অঞ্জনদা, আমি আপনার কাছে আসবো। অঞ্জনদা, আমি একটু আপনাকে ইন্টারাপ্ট করছি, আমাদের সঙ্গে জুড়ে গেছেন বিশিষ্ট আইনজীবী, পশ্চিমবঙ্গ থেকে অনলাইন জুড়েছেন বিশিষ্ট আইনজীবী
সৈয়দ চন্দন হোসেন। চন্দনবাবু, স্বাগত আপনাকে অনুষ্ঠানে। হ্যাঁ, নমস্কার। চন্দনবাবু, আমি আসছি আপনার কাছে। আমরা একটু আলোচনা শুনে নিই। যেটা প্রথমে আমরা আলোচনা করতে শুরু করেছিলাম, আজকে আপনাকে আপনার অবগতির জন্য জানাচ্ছি যে বিষয়টা যে বিভিন্ন যে প্রকল্প ছিল, বিভিন্ন যে সরকারি প্রকল্প, রাজ্য সরকারের যে বিভিন্ন প্রকল্পগুলো ছিল, সামাজিক প্রকল্পগুলো, যেমন লক্ষ্মী ভান্ডার বা স্বাস্থ্যসাথী, যুবসাথী, এই ধরনের প্রকল্পগুলোর এই বর্তমান কি পরিস্থিতি, সেটা অঞ্জনদা বলছিলেন আমাদের, যে সেগুলো অনেকগুলো মানে সবগুলো প্রায় বাতিল করা হয়েছে, নতুন সরকার বাতিল করেছে, এবং পুনরায় তাদের যে প্রতিশ্রুতি অনুযায়ী যে প্রকল্পগুলো সেগুলো কিছুদিনের মধ্যেই শুরু হবে, তার জন্য বোধহয় আবেদনপত্রের কথা বলছিলেন উনি। ওকে, আমি আপনার কাছে আসবো, তার আগে আবার যাচ্ছি অঞ্জনদার কাছে। অঞ্জনদা, হ্যাঁ বলুন। মানুষ কি, আমি যেটা বলতে চাইছিলাম যে মানুষ কি এই যে নগদ সুবিধা বা সাময়িক যে জনমোহিনী প্রকল্পগুলো, এগুলোর বদলে এখন কি টেকসই একটা উন্নয়ন চাইছে বলে মনে হয়? চলুন, অঞ্জনদা ডিসকানেক্ট হয়েছে। হ্যাঁ চন্দ্রবাবু, আপনার কাছে আসি তাহলে। আমরা এই প্রকল্পগুলো নিয়ে কথা বলছিলাম। আপনার কি মনে হয়, বন্ধ হোক বা চালু হোক, দেশের জনতা বা বাংলার মানুষ এখন কি এই সব নগদ সুবিধা বা এই যে এই প্রকল্পগুলোর বদলে কি একটা দীর্ঘমেয়াদী বা টেকসই কর্মসংস্থান বা উন্নয়ন চাইছে বলে মনে করেন? তার জন্য এই পরিবর্তন? দেখুন, মানুষ যে রায় দিয়েছে তাতে পরিষ্কার একটা জিনিস বোঝা যাচ্ছে যে মানুষ যে সরকার চলছিল তাকে একেবারেই পছন্দ করেননি। সালে যেমন পদ্ধতি হয়েছিল, মানে বামপন্থী সরকার জন্যই মানুষ ভোটটা দিয়েছিল, ঠিক একইভাবে এই ফেলে দেওয়ার জন্য হয়েছে। তার মানে কি, মানুষ আশা করলো যে আমরা একটা ভালো সরকারি ব্যবস্থা পাবো। আচ্ছা, আইন শৃঙ্খলা মেনে, সংবিধান মেনে একটা সরকার শপথ গ্রহণ করেছেন। সেই সরকার এর ওপর মানুষ আস্থা রেখেছেন বলেই সরকার ক্ষমতায় এসেছেন। তারা সরকারটা চালাবেন এবং মানে যেভাবে চালাবেন তারপর দেখা যাবে, এটাই। এখন অঞ্জনবাবু যেটা বলছিলেন, হ্যাঁ এটা তো ঠিকই যে আগের গুলো তো বাতিল হয়েই যাবে, কারণ ওগুলো তো আর এনাদের প্রতিশ্রুতির কোনো অংশ ছিল না। তাতে মানে কি বলবো, অবাক হওয়ার কিছু নেই। ওকে, কিন্তু যদি সঠিকভাবে চন্দ্রবাবু, আপনার সংযোগ বিচ্ছিন্ন হচ্ছে, আপনার কথা আটকে গেল আমাদের। আপনি শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলুন বলুন, এবার বলুন, এবার শুনতে পাচ্ছি, বলুন। হ্যাঁ, মানুষের আশা ভরসা যদি পূরণ করতে পারেন ওনারা, তাহলে তো অবশ্যই ওনাদের ওপর মানুষের ভরসা বাড়বে এবং পরবর্তী দিনেও আরো বেশি ইয়ে হবে। আমি যেটা বলছিলাম যে সংবিধানে শপথ নিয়ে সরকার এলো, সরকার সংবিধান মেনে চলবে, এই আশাই রাখবো আমরা এই সরকারের কাছে। ওকে, নিশ্চিতভাবে। ওকে, আরো আলোচনার বিষয় রয়েছে, শ্রমিকদের সমস্যা। হ্যাঁ চন্দ্রবাবু, আসবো আমি আপনার কাছে। আমি যাচ্ছি, আবার বিচ্ছিন্ন হয়ে গেছিল যোগাযোগ অঞ্জনদার সঙ্গে। অঞ্জনদা, এই যে যেটা বলছিলাম যে মানুষ কি চাইছে, দেশের জনতা কি চাইছে, এই প্রকল্পগুলো একদিকে, অন্যদিকে স্থায়ী কর্মসংস্থান, স্থায়ী উন্নয়ন, টেকসই উন্নয়ন, কোনটাকে মনে করেন মানুষ বেছে নিচ্ছে? বাংলার পরিবর্তনের সাথে এটার কোনো রিলেশন আছে কিনা, এই চাহিদার কোনো রিলেশন আছে কিনা? অবশ্যই মানুষ কিন্তু পরিবর্তনের পাশাপাশি কিন্তু দুটো জিনিস চাচ্ছে। এক হচ্ছে রাজ্য সরকার কিছু কলকারখানা তৈরি করুক যাতে যুবক যুবতীরা তাদের কাজের সন্ধান পায়। পাশাপাশি যে সমস্ত যুবক যুবতীরা রয়েছে প্রত্যেক বছর এসএসসি পিএসসির মাধ্যমে যে সমস্ত চাকরিগুলো হয় সেগুলোর তারা চাকরির ব্যবস্থা করুক। মানুষ যাতে তার নিজস্ব শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে সেই চাকরিগুলো পায়। যে সমস্ত স্কুলগুলো বন্ধ হয়ে গেছে, প্রায় 800 কটা স্কুল বন্ধ হয়ে গেছে, সেই সমস্ত স্কুলগুলো পুনরায় চালু করা হোক, শিক্ষক নিয়োগ করা হোক, হেলথ সেন্টারগুলো অর্থাৎ স্বাস্থ্য পরিষেবা যেগুলো ভেঙে পড়েছে সেগুলোকে পুনর্গঠন করা হোক, বেশি পরিমাণে ডাক্তার নিয়োগ করা হোক। আর একটা জিনিস সরকার নতুন আসার পর আজকে ঘোষণা করেছেন 180 কিলোমিটার
পর্যন্ত অ্যাম্বুলেন্স রোগীদের ক্ষেত্রে ফ্রি দেওয়া হবে। আচ্ছা, এর ফলে এলাকার মানুষ অর্থাৎ যারা দারিদ্র সীমার নিচে বসবাস করছেন তাদের পক্ষে কিন্তু একটা সুখবর। এর আগেও ছিল 102, সেটা বেশি 30 থেকে 40 কিলোমিটারের মধ্যে সীমাবদ্ধ ছিল 102 নম্বর গাড়ি টোল ফ্রি। সেখানে শুধুমাত্র শিশু এবং মায়েদের জন্য চালু ছিল, কিন্তু বর্তমান সরকার আজকে ঘোষণা করেছে 180 কিলোমিটার যে কোনো মানুষ, সেখানে পুরুষ মহিলা শিশু বলে নয়, যে অসুস্থ হবে সে নিয়ে যাওয়ার জন্য অ্যাম্বুলেন্স ফ্রি পাবে। ওকে অনিতা, অনেক সুযোগ সুবিধার কথা আমরা অবশ্যই শুনবো। এবার এখন নতুন সরকার এসছে, সরকার প্রতিশ্রুতি অনুযায়ী বা নতুন করে যখন প্রশাসন চালাবে তখন মানুষের সুযোগ সুবিধা, মানুষের চাহিদা বুঝে নিশ্চয়ই সুযোগ সুবিধা ঘোষণা করবে। আমরা একটু অন্য বিষয় নিয়ে একটু আপনাদের আলোকপাত চাইছিলাম। চন্দনদার কাছে যাই প্রথম। চন্দনবাবু, এই যে জাতীয় রাজনীতিতে এতদিন মমতা বন্দ্যোপাধ্যায় নিজেকে মোদী বিরোধী প্রধান মুখ হিসেবে তুলে ধরার চেষ্টা করেছেন, কিন্তু নিজের রাজ্যে পরাজিত হওয়ার পর রাহুল গান্ধী বা বাম নেতারা কি তার ঐক্যের যে এই যে ডাক সেটা পূর্বের মতো গুরুত্ব দেবেন? আপনার কি মনে হয়? দেখুন, গুরুত্বটা একই জায়গায় আছে। বিষয়টা হচ্ছে যেটা, যে দেখুন আজকের দিনে যে সারা ভারতবর্ষ জুড়ে যে রাজনীতি, সেখানে বিচার করতে গেলে ইন্ডিয়া জোটের কথাই তো বলছেন আপনি মূলত। একদম, হ্যাঁ, এই ইন্ডিয়া জোটের মুখ হিসাবে কিন্তু কংগ্রেসকেই লিডারশিপে রাখতে হবে। তার কারণ কংগ্রেস ছাড়া আর কোন দলই, মানে ইন্ডিয়া জোটের দলগুলোর কথা বলছি, কোন দলই সর্বভারতীয় নয় সেই অর্থে। তাই রাহুল গান্ধীকে যদি লিডারশিপে রেখে বাকিরা দলটা গঠন করতে পারেন, তাহলেই একটা বিজেপি বিরোধী সঠিক দল তৈরি করা যাবে, মানে গ্রুপ তৈরি করা যাবে, জোট তৈরি করা যাবে। এখন এইটাতেই প্রধান এবং প্রধান বাধা সৃষ্টি করেছিলেন তৃণমূল নেত্রী। একদম, কারণ তিনি বিজেপিকে সুবিধা করার চেষ্টা করে দিচ্ছিলেন সেই সময়। তিনি নীতিশ কুমারের তখনকার লিডারশিপ, উনি বয়োজ্যেষ্ঠ বলে ওনাকে দেওয়া হয়েছিল, সেই জায়গাটা উনি মেনে নেননি এবং এতই বিরোধিতা করেছিলেন যে জোটটাই ভেঙে গেল, জোটটা কাজই করে উঠতে পারলো না। এবার আজকের দিনে দেখুন, তামিলনাড়ুতে যে সরকারটা তৈরি হলো আজকে, সেই সরকার কিন্তু ইন্ডিয়া জোটেরই সরকার। বামপন্থী এবং কংগ্রেসদের সমর্থিত একটা সরকার তৈরি হলো। তাহলে এইভাবে যদি এগোনো যায় পরবর্তী দিনে, কিন্তু সেখানে আমি চন্দনবাবু, আপনি তামিলনাড়ুর কথা বলছেন, ইন্ডিয়া জোট, সেখানে অবশ্যই কংগ্রেস এবং বামপন্থীদের সমর্থন নিয়ে টিভিকে যখন সরকার করছে, কিন্তু টিভিকে ইটসেলফও তো নিজে একটা আঞ্চলিক দল, যারা সিংহভাগ আসন জয়লাভ করে কিন্তু সরকারে যাচ্ছে, বামেদের যা সমর্থন নিচ্ছে, বামেদের এবং কংগ্রেসের। ঠিক, কিন্তু এই যে বামেদের এবং কংগ্রেসের সমর্থন নিচ্ছে, এটা হতে পারে যে আঞ্চলিক দল, তাতে অসুবিধা নেই তো, মানে আঞ্চলিক দল ওই রাজ্যের জন্য ইন্ডিয়া জোটে আঞ্চলিক দল থাকলো, আঞ্চলিক দলের রিপ্রেজেন্টেশনটাও ইন্ডিয়া জোটে তৈরি হলো, এইভাবেই তো জোট বড় হবে। আচ্ছা, এটা তো আশাবাদী একটা বিষয়, অত্যন্ত মানে আশাব্যঞ্জক একটা বিষয়। তবে এই যে পরাজয়, বাংলার এই পরাজয় কি বিরোধী জোটের মধ্যে তৃণমূলের যে দর কষাকষি ক্ষমতা, সেটা কি চিরতরে একটা ধুলোয় মিশিয়ে দিল বলে মনে করেন? সেটা একরকম বলতে পারেন। এই দর কষাকষি উনি আর করবেন না, কারণ উনি সেই মুহূর্তেই রাহুলের লিডারশিপ অ্যাকসেপ্ট করে নিয়েছেন। উনি তো বলেই দিয়েছেন যে রাহুল গান্ধী লিডার থাকবে। এবং তবে তৃণমূল নেতৃত্ব, ওনাকে তো আমরা বহুদিন থেকে দেখছি, এই মুহূর্তে উনি চাপে পড়ে আছেন, যে কারণে উনি এইভাবে বলছেন। পরবর্তী দিনে কি বলেন সেটাও দেখা। ওকে, তবে মানে এর জায়গা থেকে আর কি, একাডেমিক জায়গা থেকে বা মানে ফিল্ডে কাজ করার জন্য আমি বলতে পারি যে যদি ওনারা কংগ্রেসের লিডারশিপটাকে না মেনে নেন, সেক্ষেত্রে উনি আবার ভুল করবেন। ওকে, এই অঞ্জনদা, এই যে বাংলার ক্ষমতা পরিবর্তনের পর এই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো লড়াকু নেত্রীর বিরোধী জোটের এক হওয়ার ডাক, এটা কি আসলে নিজের অস্তিত্ব রক্ষার শেষ চেষ্টা, নাকি জাতীয় রাজনীতিতে প্রাসঙ্গিক থাকার এক মরিয়া চাল বলে মনে করেন সেটা?
দেখুন সিপিএম এর নেতা গৌতম দেব হুম অনেক আগে বলেছিলেন এমন একটা দিন আসবে মমতা বন্দ্যোপাধ্যায় সিপিএম এর দৌড়ে এসে হাত পেতে ভিক্ষা চাইবে। দেখুন আজকে ঠিক একই ঘটনা, যখন ইন্ডিয়ার জোট তৈরি হলো হুম তখন মমতা বন্দ্যোপাধ্যায় বললেন আমরা ইন্ডিয়া জোটের পক্ষে, কিন্তু পশ্চিমবঙ্গে উনি কি একটা শুধু ছেড়েছিলেন কাউকে? না তখন বলছেন না, পশ্চিমবঙ্গে তিনি একা লড়বেন, হুম আর অন্য যে জোট হবে সেই জোটে তিনি অংশগ্রহণ করবেন। হুম এই যে মমতা বন্দ্যোপাধ্যায় প্রকারান্তরে ইন্ডি জোটকে কিন্তু নষ্ট করেছে, ক্ষতি করেছে, হুম আর এই সুবিধাটা করে দিয়েছিল কিন্তু বিজেপিকে। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় মনে করেছিলেন ইন্ডি জোটের বাইরে তার অস্তিত্ব নেই, সেখানে যদি একাধিক সিট তৈরি করতে পারে তাহলে তৃণমূল কিন্তু একটা জাতীয় দলে পরিণত হতে পারে। আচ্ছা আর কংগ্রেসকে শেষ করে দেখুন এখনো পর্যন্ত এই যে ভোটের নির্বাচন হলো, এই নির্বাচনের আগেও তিনি সবচেয়ে বেশি ক্ষতি করেছেন কংগ্রেসকে। একটা পঞ্চায়েত রয়েছে, সিপিএম এর একটা পঞ্চায়েত রয়েছে, সেই পঞ্চায়েতকে তিনি দখল করেছেন। হুম এই যে মানে একটা দল থেকে ছিনিয়ে নিয়ে বিধায়ক বলুন একটা প্রধান বলুন ছিনিয়ে নেয়, এই কাজটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় করেছে। যার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে কংগ্রেস তো বিশ্বাস করবে না, সিপিএম বিশ্বাস করবে না। হুম এখন মমতা বন্দ্যোপাধ্যায় যতই ইন্ডিয়া জোটের পক্ষে বলুন না কেন, তিনি বুঝতে পেরেছেন যে 80টা সিট পেয়েছেন, এই 80টা সিট আপনাকে আমি বলছি আজকে আমাদের চ্যানেলের মাধ্যমে এই বিধায়ক দিন রাখতে পারবেন না। যেগুলো হিন্দু সেগুলো বেশিরভাগ চলে যাবে হচ্ছে বিজেপির দিকে, আর যেগুলো মুসলিম সম্প্রদায়ের মানুষ আছে বিধায়ক আছে তারা চলে যাবে হয় কংগ্রেসে না সিপিএম। ওকে, তাহলে আপনি বলছেন তাহলে আগামী দিনে তৃণমূলের ভবিষ্যৎ তাহলে খুবই মানে সংকটে আছে বলছেন তাহলে? অবশ্যই এমন হতে পারে, আপনাকে বলছি তৃণমূল দলটাই মুছে যেতে পারে পশ্চিমবঙ্গ থেকে, এরকম একটা সিচুয়েশন তৈরি মানে হয়েছে। ক্ষমতা চলে যাওয়ার পর বিলুপ্ত হয়ে যেতে পারে তৃণমূল কংগ্রেস, এরকম পরিস্থিতি চলে এলো। যে দলটা আজ থেকে 5 বছর আগে 215টা আসন নিয়ে ক্ষমতায় এসেছিল, আজ 80টা আসন আছে, আপনি বলছেন যে এই 80টা আসনও কিছুদিনের মধ্যে বিলীন হয়ে যেতে পারে। ওকে, এখন চন্দ্রবাবু আপনার কি মনে হয় এই সংখ্যাটা যেটা অঞ্জনদা করছেন যে তৃণমূল কংগ্রেসের যারা হিন্দু নেতৃত্ব আছে তারা বিজেপিতে চলে যেতে পারে, বা মুসলিম নেতৃত্ব যারা আছে তারা কংগ্রেস এবং বাম দলগুলোর মধ্যে চলে যেতে পারে, তৃণমূল কংগ্রেস বিলীন হয়ে যাবে, আপনার কি রায়? হ্যাঁ, মানে বিষয়টা হচ্ছে ওনারা তো কোনো মানে নীতিগত জায়গা থেকে পার্টি করেন এরকম নয়, পার্টি করেন, সংগঠন করেন, মানুষের সেবা করেন এরকম নয়। ওনারা একজোট হয়েছিলেন সিপিএম কে বিরোধিতা করে উচ্ছেদ করার জন্য, সেটা ওনাদের হয়ে গেল প্রথমেই। তারপর যেটা রইল যে সরকারি বিষয় আশয় কেমন করে ভাগাভাগি করে নিজেদের মানে আত্মসাৎ করা যায়, সেইগুলোই করেছেন এই বিগত 15 বছর ধরে, মানুষ দেখতে পেয়েছে। আর সেই বিষয়ে আর অত ডিটেল যাচ্ছি না, যেহেতু নীতি আদর্শগত ভাবে এরা অত্যন্ত দুর্বল, এদের কোনো নীতি নৈতিক বলে কিছুই নেই। সেই জায়গা থেকে অঞ্জনদা যেটা বলছেন ঠিকই বলেছেন যে এরপরে যারা পার্টি করছে আর কি, তারা কোনো একটা মানে স্ট্রং এস্টাবলিশমেন্টের পেছনে দৌড়, যেখানে গিয়ে এরা শেল্টারটা পাবে। সেই জায়গা থেকে সিপিএম আছে, কংগ্রেস আছে, অন্য কোনো দল বিজেপি আছে, কোনো একটায় গিয়ে যখন যেদিকে পাল্লা ভারী থাকবে এরা তো সেই দল বদলু বলে যাদের, এরা সেই দলের লোক আর কি, সেইভাবে হবে। আর তৃণমূল নেত্রী নিজের অস্তিত্ব রক্ষা করার জন্যই তখনও উনি এটা আন্দাজ করেছিলেন যে কখনো হয়তো বিজেপি ওনার পেছনে লাগার চেষ্টা করতে পারে, সেই সময় রক্ষা কবচ হিসাবে উনি ইন্ডিয়া জোটে নিজের নামটা লিখিয়েছিলেন, কিন্তু কোনো অবস্থাতেও কাজ করতে দেননি, কারণ তখনও পর্যন্ত তিনি বিজেপির কাছে বদ্ধপরিকর ছিলেন, মানে কথা দিয়ে রেখেছিলেন যে উনি বিজেপিকে পুরো সাপোর্টটা পশ্চিমবঙ্গে দেবেন। সেই জায়গা থেকেই উনি ওই কাজটি করেছিলেন। আজকে তাই ভোটের রেজাল্ট বেরোবার সঙ্গে সঙ্গে উনি
ইন্ডিয়া জোট করে চেঁচামেচি করেছেন। যাই হোক, মরার আগে হরিনাম, মরার আগে হরির নাম তো হরিরই নাম উনি করেছেন যখন, দেখা যাক কি ফলে। 2011 সালে আমরা দেখেছি কংগ্রেসের সঙ্গে জোট করেই কিন্তু তৃণমূল কংগ্রেস বাংলা দখল করেছিল। এখন আবার ঠিক 15 বছর কংগ্রেসকে কিন্তু সঙ্গে রাখিনি মমতা বন্দ্যোপাধ্যায়। এখন সেখানে এখন এই আবার নির্বাচন হেরে যাওয়ার পর আবার এই কংগ্রেস বা বামপন্থী দলদের আহ্বান, কংগ্রেস বা বামপন্থীরা কিভাবে নিচ্ছে এই আহ্বানকে? বামপন্থীরা দেখুন, সর্বভারতীয় ক্ষেত্রে আমার দলে অনেকেই আসবে, এটা ঠিক। তারা দলে তো আসবে না, জোটে থাকবে, জোটে অনেকেই আসবে। সেই জোটে আমাদের খুব একটা আপত্তি নেই, এটা তো আমাদের ডিক্লেয়ার একটা বিষয়, বামপন্থী দলগুলোর একটা ডিক্লেয়ার এজেন্ডা এটা, যে ওনারা আসবেন। দল ওনাকে সাথে নিয়ে খুব বেশি কিছু করবে না, মানে ওনার সাপোর্ট বাইরে থেকেই নেওয়া হবে। আমাদের বামপন্থী দলগুলো বামপন্থীদের মতো করেই আন্দোলন করবে। ওনার এই দক্ষিণপন্থী অটোক্র্যাটিক মানসিকতা, এই জায়গাটা তো আমাদের বামপন্থী সংগঠনগুলোতে একেবারেই নেই, যে কারণে উনিও সেই পরিসর পর্যন্ত পৌঁছতে পারবেন না। মানে আর এতটা খারাপ অবস্থা আজ আমাদের প্রার্থীদের হয়ে যায়নি যে মমতা ব্যানার্জি সাপোর্ট নিয়ে আমাদের আন্দোলন করতে হবে। আমাদের বিধানসভায় একটাও সিট ছিল না এতদিন, কিন্তু রাস্তায় আমরা সব দিন ছিলাম, সবাই আমাদের ভয় পেয়েছে। সারা ভারতে একটা সরকার নেই, একটা সরকার এবার রাস্তায় মমতাও থাকবে, মমতা বন্দ্যোপাধ্যায় থাকবে রাস্তায়। এইটা হচ্ছে ব্যাপার। উনি থাকলে উনি যতক্ষণ আমাদের সাপোর্ট দেবেন আমরাও ওনার সাপোর্ট দেব, কিন্তু যে মুহূর্তে উনি থাকবেন না আমরা ওনাকে কেয়ার করি না, এই জায়গাটা। আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব। ঠিক, আন্দোলন থেকে অঞ্জনদা, এখানে একটা প্রশ্ন, একটা কথা ন্যারেটিভ চলে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে বিরোধী দলের নেত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় অনেক বেশি কঠিন, অনেক বেশি লড়াকু। এই জায়গাটা কিভাবে দেখছে এখন বাংলার মানুষ? দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে, মমতা বন্দ্যোপাধ্যায় অবশ্যই বিরোধী নেত্রী হিসেবে সফল, কিন্তু এটাও পাশাপাশি বলতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো সুবিধাবাদী নেত্রী ভারতবর্ষের বুকে নেই। উনি যে পথ খেয়েছেন সেই পথেরই ফুটো করেছেন। কিরকম? প্রথম বিজেপি সরকারের রেলমন্ত্রী হয়েছিলেন, মন্ত্রী হওয়ার পর বিজেপি তাকে ত্যাগ করেছেন, তারপরে নিজে বাঁচার জন্য কংগ্রেসে গিয়েছিলেন, কংগ্রেসের হাত ধরে 2011 সালে তিনি মন্ত্রিসভা গঠন করেছিলেন। এটা আপনাকে দায়িত্ব নিয়ে বলছি, সেদিন যদি কংগ্রেসের সাথে জোট তিনি না করতেন তাহলে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হতে পারতেন না। কিন্তু তারপর আমরা দেখলাম যখন তিনি একা সংখ্যাগরিষ্ঠ হয়ে গিয়েছেন, সেই কংগ্রেসকেও কিন্তু তিনি লাগ মেরেছেন, লাগ মেরে নিয়ে দিয়েছেন। তারপরে তিনি নিজে এককভাবে সংখ্যাগরিষ্ঠ করেছেন এবং পাশাপাশি সিপিএম, কংগ্রেস যে সমস্ত বিধায়করা ছিলেন তাদেরকে ভাঙার কাজে তিনি পারদর্শী। এখন সেই অবস্থা থেকে, যেমন সেলিম সাহেব আজকে বলেছেন যে মমতার মতো বেঈমানকে তিনি কিন্তু সিপিএম এর জোটে নেবেন না, অর্থাৎ বলা যেতেই পারে যে দলগুলোর উপরে তিনি নির্ভর করছেন, অর্থাৎ ইন্ডিয়া জোটে প্রথমেই কিন্তু সিপিএম এর কাছ থেকে তিনি ধাক্কা খেলেন। অন্যদিকে কংগ্রেস, উনি তো ধরেন ইন্ডিয়া জোটে যখন যাবেন উনি কিন্তু প্রথমে চেয়ার নিয়ে ধারণা করবেন। আপনাকে বলছি মিলিয়ে নেবেন যে জাতীয় কংগ্রেস ওকে কিন্তু আর বিশ্বাস করে না, সেই অর্থে কিন্তু আরেকটা বিষয় একটু আপনাদের দুজনের আলোকপাত চাইবো, অনুষ্ঠানে খুব বেশি সময় নেই। চন্দনবাবু, এই যে বাংলার সংসদীয় রাজনীতিতে, মানে সংসদীয় রাজনীতিতে এই যে বামপন্থীদের এই প্রান্তিক হয়ে যাওয়া কি আদতে একটা বড় রাজনৈতিক শূন্যতা তৈরি করলো? মানে তৃণমূল বিরোধী ভোট যখন বাম কংগ্রেসের ঝুড়িতে না গিয়ে সরাসরি অন্য মেরুতে চলে যাচ্ছে, তখন তো প্রশ্ন ওঠে যে বামপন্থীরা কি তবে কেবল তাত্ত্বিক দল হিসেবেই রয়ে যাবে? এবারও ভোটের শেয়ার কমে গেল না, ভোটের পার্সেন্টেজ কমে গেল, শেয়ার কমে গেল, এটা রাজনৈতিক শূন্যতা এখনো বলবো না, এটাকে রাজনৈতিক শূন্যতা বলাটা ঠিক হবে না। এটা হচ্ছে যেটা, যে
আহ, মানে সাংগঠনিক দুর্বলতা বলা যেতে পারে। এটা রাজনৈতিক, কারণ আমাদের রাজনৈতিক মতাদর্শ, রাজনৈতিক যে এজেন্ডা গুলো আছে সেগুলো কিন্তু আছেই। মানে এটা কোনো অবস্থাতেও চলে যাবে না, ক্ষমতায় থাকি বা না থাকি। ক্ষমতায় আমাদের থাকা বা না থাকাটা খুব একটা গুরুত্বপূর্ণ নয়, যত না আমাদের রাজনীতিটা রাস্তায় আছে কিনা, সমাজের না, বুকে কাজ রাজনীতি আপনারা করছে কিনা রাজনীতি করছে, সেইটা। বামপন্থীরা রাজনীতি করছে, রাস্তায় থাকছে, আন্দোলন করছে, কিন্তু যে মানুষের কথা কিন্তু বলছে, ভোট পাচ্ছে যে না। মানুষের কথা বলছে, আপনারা শ্রমিক কৃষকের কথা বলছেন, মেহনতি মানুষের কথা বলছেন। হ্যাঁ। এখন মেহনতি মানুষ, শ্রমিক কৃষকদের যদি কিছু করতে হয়, উন্নয়ন করতে হয়, তাহলে ক্ষমতায় যেতে হবে, সংসদীয় রাজনীতিতে যেতে হবে। কিন্তু সংসদীয় রাজনীতিতে আজকের এই ডিজিটাল যুগে উচ্চাকাঙ্ক্ষী যে মানে যুব সমাজ বলুন বা মানুষ বলুন বা আজকের নতুন প্রজন্ম বলুন, তাদের কি সমর্থন পেতে ব্যর্থ কেন হচ্ছে বারবার বামপন্থীরা? সেই জায়গাটা মানে বোঝার কি প্রয়োজন আছে আমাদের একটু? হ্যাঁ, সেটা বোঝারও মানে প্রয়োজন তো অবশ্যই আছে। ভোটের পার্সেন্টেজ কমলো, এটার পর্যালোচনা করা উচিত, অবশ্যই করা উচিত, হবেও, হচ্ছেও, শুরুও হয়েছে। যেমন ধরুন কেরালায়, আমি একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি, সময় বেশি নেই আপনাদেরও। কেরালায় কোচিনে দেখা যাচ্ছে যে আইটি সেক্টরে যারা এমপ্লয়ি, তারা রেগুলার বেসিসে নিজেদের ট্রেড ইউনিয়ন ফর্ম করছে, মানে তাদের ট্রেড ইউনিয়ন তৈরি করছে, মানে শ্রমিক বলছে তারা, আইটির ইঞ্জিনিয়াররা নিজেদের শ্রমিক বলছে। এই জায়গাটা আমি কেন উল্লেখ করলাম, আমাদের এখানে কিন্তু আইটিতে যারা চাকরি করে, এই সেক্টর 5-এ যারা কাজকর্ম করছে, তারা নিজেদের শ্রমিক হিসাবে বুঝে উঠতে পারেনি এখন। এটা আমাদের বিষয়ে একটা চেতনার একটা পর্যায়ে তারা পৌঁছেছে বলে তারা বুঝতে পেরেছে যে তারা আসলেই শ্রমিক। আর আমাদের এখানে আমরা, এটা আমাদের সাংগঠনিক ব্যর্থতাই বলা যেতে পারে, যে আমরা এখনো মানুষকে বোঝাতে পারিনি যে লোকটি হোয়াইট কলারে কাজকর্ম করেন, মানে হোয়াইট কলার জব করেন, তিনিও কিন্তু আসলে একটি শ্রমিক। এই জায়গাটা বোঝানোর জন্য আমাদের আরো অনেক বেশি করে, শুধু রাস্তায় নয়, মানে ক্লাস করতে হবে, মানুষকে বোঝাতে হবে আরো ভালো করে, সহজ ভাষায়। আমাদের তার জন্য দরকার হলে ভাষার মানে পরিপূর্ণতার প্রয়োজন, মানুষ যাতে সহজভাবে বুঝতে পারে সেরকম মানুষদের কাছে আনা প্রয়োজন, যারা বোঝাতে পারবেন মানুষকে, শিক্ষক যারা, তারা বোঝাতে পারবেন। এই জায়গাটা তৈরি করতে হবে বামপন্থীদের, যাতে যুব সমাজ বুঝতে পারে যে আমরা যে যেখানেই কাজ করছি, তারাই শ্রমিকেরই কাজ করছি। 8 ঘন্টার লড়াই আজকের দিনে অত্যন্ত প্রাসঙ্গিক, যেমন ছিল 1880 সালে। এটাই বলছি। ওকে, অঞ্জনদা, এই যে বামপন্থীরা, আপনার কি মনে হয় বিষয়টা? আপনি কি সহমত যে বামপন্থীদের এই যে ক্লাসিক্যাল লড়াই কি বর্তমানের গতিশীল রাজনীতির সাথে তাল মেলাতে পারছে না, বারবার এই ব্যর্থ হয়ে মনোবল বা প্রাসঙ্গিকতা কি হারাচ্ছে বাম দলগুলো? অঞ্জনদার কথা, অঞ্জনদা আপনার কথা আসছে না আমার কাছে এই মুহূর্তে, কোন একটা জায়গায়। হ্যাঁ অঞ্জনদা বলুন। বলছি, বামফ্রন্টের এখন এই যে ইস্তাহার প্রকাশ করেছে, কেন তারা লড়াই নেই? সেখানে কিন্তু যুবকদের জন্য, মহিলাদের জন্য কোন রকম কিন্তু কর্মসংস্থান বা কিছু কিন্তু প্রকল্প মানুষের মন জয় করে উঠতে পারেনি। যেমন যে রাজ্যে এর আগে কিন্তু 34 বছর বামপন্থী সরকার ছিল, তারা কিন্তু এসএসসি পরীক্ষা চালু করেছিল, সেই সময় কিন্তু যুবকরা চাকরি পেলেও পরবর্তীকালে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার আসার পর তিনি যেমন লক্ষ্মীর ভান্ডার বলুন, যুব সাথী প্রকল্প বলুন, যেগুলো চালু করেছে, সেই লোভটা থেকে মানুষ কিন্তু বেরোতে পারেনি। অন্যদিকে বর্তমানে বিজেপি তাদের ইস্তাহারে প্রকাশ করেছিল যে লক্ষ্মী ভান্ডারের জায়গায় অন্নপূর্ণা ভান্ডার 3000 টাকা দেবে। এই যে মানুষের মনের মধ্যে যে গেঁথে গেছে, মানুষ কিন্তু একটা সিদ্ধান্ত নিয়েই নিচ্ছিল যে বামপন্থাকে তারা 34 বছর দেখেছে, 15 বছর দেখেছে তৃণমূল সরকারকে, 5টা বছর রামকে দিয়ে দেখি যে এটা কি করার পরে তারা কিন্তু সিদ্ধান্ত নেবে। যদি বিজেপি সেই অর্থে কাজ করতে না পারে, তখন কিন্তু আবার কিন্তু বামপন্থ বা কংগ্রেস ফিরে আসতে পারে। তবে আপাতত কংগ্রেস কিন্তু
পশ্চিমবঙ্গের বুকে মানে লড়াই থাকলেও ময়দানে থাকবে না। না, কংগ্রেস কি বর্তমান পরিস্থিতির এই যে সুযোগে, যেখানে বাংলার এই পরিস্থিতি বলুন বা গোটা দেশের যে পরিস্থিতি, একদিকে আম আদমি পার্টি, একদিকে ডিএমকে উইক হচ্ছে, একদিকে তৃণমূল কংগ্রেস উইক হয়ে গেল, সেখানে আঞ্চলিক দলগুলোকে কি দাপিয়ে বেরিয়ে মানে নিজের বড় দাদার ভূমিকা পুনরুদ্ধার করতে পারবে কংগ্রেস, নাকি এই দুর্বল মিত্রদের বোঝা টানতে গিয়ে নিজেরাও আরো মানে পিছিয়ে পড়বে কংগ্রেস? অবশ্যই কংগ্রেস কিন্তু এইটাই ভুল করেছে, সবাইকে নিয়ে ছোট ছোট করে আসন নিতে গিয়ে। যেমন দেখুন, কংগ্রেস আর সিপিএম সারা জীবন ধরে কিন্তু দুটি দলের সাথে লড়াই থাকতো। এই কংগ্রেস আর সিপিএম যখন আপনার জোট বন্ধ হয়েছে, কংগ্রেসের লোকের সিপিএম কে ভোট দিলেও, সিপিএম না কংগ্রেসকে ভোট দিলেও কংগ্রেসে কিন্তু সে অর্থে সিপিএম কে ভোট দেয়নি। এই যে কংগ্রেস বিভিন্ন জায়গায় ছোট ছোট দলকে গুরুত্ব দিয়ে নিজস্ব কিন্তু হাত দিয়েছে, যার জন্য কংগ্রেস কিন্তু এখন ছোট দলে পরিণত হয়ে গেছে। কিন্তু বাস্তবে কংগ্রেস যদি নিজের সাংগঠনিক ক্ষমতা তৈরি করতে না পারে, তাহলে কিন্তু ভারতবর্ষের বুকে যতই ইন্ডিয়া জোট তৈরি করুক না কেন, সে অর্থে লাভবান হতে পারবে না। অন্যদিকে বিজেপি ছোট ছোট দলগুলোকে নিয়ে যেভাবে তাদের এনডিএ জোট তৈরি করছে এবং বিভিন্ন জায়গায় জোট নিয়ে কাজ করছে, মানুষের মনে কিন্তু একটা আস্থা অর্জন করেছে যে বিজেপি ছোট ছোট দলকে নিয়ে কাজ করতে পারে। সেই জন্যই চন্দনদা, এই যে আঞ্চলিক দলগুলোর পতন মানে কংগ্রেসের জন্য আশীর্বাদ না চ্যালেঞ্জ, এটা নিয়ে কিন্তু একটা এই মুহূর্তে চর্চা কিন্তু চলছে, আপনার কি মনে হয়? না, চন্দনদার সাউন্ড আসছে না আমার কাছে এই মুহূর্তে। এসছিল, হ্যাঁটা এসছিল, তারপর আসেনি। হ্যালো, শুনতে শুনতে? হ্যাঁ বলুন, আসছে এবার বলুন। হ্যাঁ, এটা নিয়ে সিদ্ধান্তটা এখনই নেওয়া যাচ্ছে না। মানে চর্চা করা যেতে পারে, কিন্তু সিদ্ধান্তটা এখনই নেওয়া যাচ্ছে না। কারণ যেটা যে ছোট ছোট দলগুলোকে যখনই দেখা যাচ্ছে সারা ভারতবর্ষের বুকে, যে যে রাজ্যগুলোতে ছোট দলের সাথে বিজেপি অ্যালায়েন্স করেছে, সেই দলগুলোকে খেয়ে গেছে। নবীন পটনায়ক উড়িষ্যা, বিহারে নীতিশ কুমার, এই যে অবস্থাগুলো আর কি। দিল্লিতেও অবস্থা যা দাঁড়িয়েছে, কেজরিওয়াল সাপোর্ট দিতে গেছিল বিজেপিকে, শেষ হয়ে গেছে। এরকমই আর কি, বিজেপি এরকমই। বিজেপি আচরণগুলো মোটামুটি ভাবে মমতা ব্যানার্জির সাথেই মেলে তো, কারণ উনি তো আরএসএস এর দুর্গাই ছিলেন, মানে এখনো আছেন নিশ্চয়ই, তো সেটাই হবে। তো সেই জায়গা থেকে মানে বিষয়টা এরকমই যে কংগ্রেস কিন্তু সর্বভারতীয় একটা প্ল্যাটফর্ম, সেই স্বাধীনতার সময় থেকেই কাজ করে আসছে। এর একটা ভ্যালু আছে, এর একটা মূল্য আছে, সেই মূল্যটা কিন্তু সর্বত্রই পাওয়া যায়। এই মানে সব রাজ্যেই আর কিছু হোক নাই হোক, কংগ্রেস কিছু না কিছু আছে, ছোট হলেও থাকলেও, মানে সিটের সংখ্যা কম, আসন সংখ্যা কম হলেও তার গুরুত্ব আছে। ওকে, তাহলে এই আঞ্চলিক দলগুলোর জায়গা থেকেই আঞ্চলিক দলগুলোর পতন, একের পর এক আঞ্চলিক দলগুলোর পতন তাহলে কংগ্রেসের জন্য আশীর্বাদী হতে পারে ভবিষ্যতে, এটা আশা করছেন? মোটামুটি সেটা সংগঠন যদি ভালোভাবে ধরা যায় এবং লিডারশিপ যদি সেইভাবে তৈরি হয়, মানে নেতৃত্ব যদি রাহুল গান্ধীর হাতে যেভাবে দেখা যাচ্ছে আসছে, সবাই আস্তে আস্তে ভরসাটা করছে, এটা যদি আবার হতে শুরু করে, তাহলে একটা বিরোধী মুখ খুব সুন্দরভাবে তৈরি হবে। তাহলে আমরা গণতান্ত্রিক পদ্ধতিতেই, হ্যাঁ আমরা তাহলে গণতান্ত্রিক পদ্ধতিতেই একটা ভালো 1990 আগে ভারতবর্ষে যে চিত্র ছিল, জাতীয় দল বনাম জাতীয় দল, আমরা সেই ধরনের চিত্র আবার তাহলে আগামী দিনে দেখতে পাবো। আবার তাহলে পাবো, ঠিক একদম। আর সেটা হলেই বোধহয় একটু ভালো কিছু হতে পারে আমাদের দেশের জন্যও, আমাদের মানুষের জন্যও। অঞ্জনদা, আপনার কি মনে হয় একদম শেষ বিচার, 1990 আগের চিত্র ভারতবর্ষে আবার ফুটে উঠবে, জাতীয় দল বনাম জাতীয় দল, ন্যাশনাল পার্টি বনাম ন্যাশনাল পার্টি? দেখুন, যেটা কংগ্রেসকে প্রথমত করতে হবে, আমরা যতই কংগ্রেসের প্রতি আস্থা দেখুন না কেন, বৃহত্তর দল বলে মনে করি না কেন, কংগ্রেসের যে লিডারশিপ সেটা পরিবর্তন করতে হবে। কারণ রাহুল গান্ধীর উপরে কংগ্রেসের লোক কিন্তু আস্থা অর্জন করতে পারেনি।
এই লিডারশিপ যতক্ষণ পর্যন্ত না চেঞ্জ হবে, ভারতবর্ষের বুকে কংগ্রেস দলটা থাকলেও সেই অর্থে মানুষের দেখতে পারবে না। কারণ রাহুল গান্ধী যে পরিকল্পনাগুলো করেছেন সেগুলো বাস্তবে মানুষ কিন্তু মেনে নিতে পারেনি। উনার মা যখন সোনিয়া গান্ধী যে পর্যন্ত দায়িত্বে ছিলেন তিনি কিন্তু যতটা সফল হয়েছিলেন, আর রাহুল গান্ধী কিন্তু ক্ষমতা নেওয়ার পর তিনি সেই অর্থে কিন্তু বেশি পরিমাণ বিফল হয়ে গিয়েছেন। অর্থাৎ কংগ্রেসকে টিকিয়ে রাখতে গেলে শুধু গান্ধী পরিবার নয়, যোগ্য নেতৃত্ব বসাতে হবে, তবেই কিন্তু কংগ্রেসে আস্থা ফিরবে। অন্যথায় ভারতবর্ষে কংগ্রেস কিন্তু ওই ছোট দলকে নিয়েই সন্তুষ্ট থাকতে হবে এবং তাদের যে আসন সে আসন কিন্তু অধরাই থেকে যাবে। ওকে, অসংখ্য ধন্যবাদ আপনারা দুজনকেই সঙ্গে থাকার জন্য। আচ্ছা চন্দনবাবু, আপনাকেও ধন্যবাদ। অঞ্জনদা, আপনাকেও ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। একটা গুরুত্বপূর্ণ আলোচনা অবশ্যই করলাম, তবে এই প্রসঙ্গে আমরা আলোচনা অবশ্যই আগামী দিনেও করবো, কারণ এটা প্রয়োজন। জাতীয় রাজনীতিতে বাংলার এই পরিবর্তনের প্রভাব কি ধরনের পড়তে যাচ্ছে সেটা বোঝা খুব প্রয়োজন। আজকের জন্য ধন্যবাদ আপনার দুজনকে। দর্শক বন্ধুরা, ইতিহাস সাক্ষী, বাংলা আজ যা ভাবে ভারত তা ভাবে আগামীকাল। মমতা বন্দ্যোপাধ্যায়ের ঐক্যের ডাক কি ডুবন্ত মানুষের খড়কুটো ধরার শেষ প্রচেষ্টা, নাকি জাতীয় রাজনীতিতে এক নতুন মেরুকরণের বীজ? আঞ্চলিক দলগুলোর এই ব্র্যান্ড ভ্যালু হ্রাস কি দিল্লির কেন্দ্রীয় শাসনের আরো নিরঙ্কুশ করবে শাসনকে, নাকি কংগ্রেসের মতো জাতীয় দলগুলোকে ফের প্রাসঙ্গিক হওয়ার সুযোগ করে দেবে? তা সময় বলবে। সঙ্গে থাকুন, আর সব নিউজ আপডেট ও টকশো দেখার জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডে।